ডিসেম্বর মাস, বেশ শীতও পড়েছে। চারিদিকটা বেশ কনকনে আমেজ। সেই সময় সব কলেজও বন্ধ। এমন সময় চার বন্ধু বাবলু, আবির, শিশির ও পিন্টু একদিন ঘরে বসে বোর হচ্ছিল। তারা ঠিক করে তারা দেখা করবে। সেই মতন আবির, শিশির ও পিন্টু বাবলুর বাড়িতে যায় এবং তারা আড্ডা মারে। তারা অনেকক্ষণ ধরেই কথা বলছিল। এমন সময় আবির হুজুক তুলল, যা ঠান্ডা পড়েছে, তার উপর কলেজও বন্ধ। এমন সময় পিকনিক করলে কেমন হয় বলতো? বেশ তো, চল না পিকনিক করা যাক। এরপর কলেজ খুলে গেলে আর কিচ্ছু করা যাবে না। বাহ, বেশ ভালো আইডিয়া তো। কিন্তু কোথায় যাব পিকনিক করতে? দেখ, কাছাকাছি কোথাও পিকনিক করব না, দূরে কোথাও যাওয়া যাক। ঠিক বলেছিস, দূরে গেলে বেশি মজা হবে। তোরা আমার দেশের বাড়ি যাবি, গাজীপুর। ওই জায়গাটা খুব সুন্দর, জানিস তো। অনেকেই যায় ওখানে পিকনিক করতে। কিন্তু তোরা তো সব এখন এখানে থাকিস, ওখানে কোথায় যাব? কিভাবে পিকনিকের সব আয়োজন করব? তুই সব ঠিক করতে পারবি? হ্যাঁ, পারবো। আমরা ঠিকই এখন এখানে থাকি। বহু বছর হয়েছে যে আমাদের দেশের বাড়ি যাওয়া হয় না। কিন্তু ওখানে এক কাকু থাকে, আমরা ওনাকে বললে সব আয়োজন হয়ে যাবে। আরে চল তো আগে গাজীপুর। ওখানে গিয়ে ওখানকার লোকাল লোকদের জিজ্ঞাসা করলে সব ব্যবস্থা হয়ে যাবে। ঠিক বলেছিস, আগে চল তো। শোন, কাল রবিবার, কালই যাওয়া হোক। কি বলিস তোরা? সেটাই ভালো হবে। কাল ভোর ভোর আমরা বেরিয়ে পড়ব। এরপর তাদের ঠিক করা প্ল্যান মারফত তারা চার বন্ধু ভোর ভোর বেরিয়ে পড়ল পিকনিক করার জন্য। ভোরের ট্রেন ধরে তারা সকাল 8টায় গিয়ে পৌঁছলো গাজীপুর স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে একটি লোককে শিশির জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, বিমল দাসের বাড়িটা কোথায় একটু বলবেন? লোকটি শিশিরের মুখে বিমল দাসের নাম শুনে একটু চমকে গেলেন আর বললেন, বিমল দাস, এখান থেকে একটা টোটো নিন আর বিমল দাসের বাগান বাড়ি যাব বলবেন, তাহলেই হবে। ঠিক আছে দাদা। এরপর শিশির নিজের কথা শেষ করে যেই ওখান থেকে চলে যেতে যাবে, অমনি লোকটি শিশিরকে বলল, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে না করলে? হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা বিমল দাসের বাড়ি কেন যাবেন? আসলে দাদা, আমরা এখানে পিকনিক করতে এসেছি। আমরা তো এখানে সেরকম কিছু জানি না, তাই বিমল দাসের বাড়ি যাব। উনি আমার এক দূর সম্পর্কের কাকু হন। যদি উনি কোনো ব্যবস্থা করে দিতে পারেন, তাই আর কি। এখানে আরো ভালো ভালো জায়গা আছে, ওখানে পিকনিক করতে পারেন। ওখানে না যাওয়াটাই ভালো হবে। এবার আপনাদের ইচ্ছা। শিশির, পিন্টু, বাবলু ও আবির লোকটির কথা পাত্তা না দিয়ে একটি টোটোতে উঠে বিমল দাসের বাগান বাড়িতে গিয়ে পৌঁছায়। বিমল দাসের বাড়ির সামনে এসে টোটো থেকে নেমে চার বন্ধু মিলে খুব ভালো করে চারদিকটা দেখে। বাড়িটা দেখে মনে হচ্ছে বহুদিন ধরে কেউ থাকে না। বাড়ির চারদিকটা বন জঙ্গলে ভরে গেছে। আবির, পিন্টু ও শিশির অতটা ভয় না পেলেও বাবলুর বেশ ভয় হয় বাড়িটা দেখে। আবির, পিন্টু ও শিশির বাড়িটার ভেতরটা ঢুকলেও বাবলু ঢুকছিল না। ওটা দেখে আবির বাবলুকে বলল, কিরে বাবলু, বাইরে কেন দাঁড়িয়ে? আয়, ভিতরে আয়। আমার না বেশ ভয় করছে, আমি যাব না। তুই এত ভীতু না, আয় না, কিচ্ছু হবে না। এরপর পিন্টু আর কোনো কথা না বলে বাবলুর হাতটা ধরে জোর করে বাড়ির ভেতরে ঢোকালো। এরপর শিশির জোরে জোরে চিৎকার করে ডাক দিতে থাকে, বিমল কাকু, ও বিমল কাকু, বিমল কাকু।
অনেকক্ষণ ডাকাডাকির পর যখন কেউ সারা শব্দ দিচ্ছে না, তখন আবির বলে উঠল, মনে হয় কেউ বাড়িতে নেই। এমনিতে মনে হচ্ছে এই বাড়িতে অনেক দিন ধরে কেউ থাকে না। আমার এই জায়গাটা মোটেও ভালো লাগছে না। চল এখান থেকে অন্য কোথাও যাওয়া যাক। ঠিক বলেছিস, এখানে সময় নষ্ট করা ঠিক হবে না, বাড়িও তো ফিরতে হবে। চল চল। এরপর চার বন্ধু যেই ওখান থেকে চলে যেতে যাবে, অমনি বাড়ির পেছন থেকে একটি অল্প বয়সী সুন্দরী মেয়ে বেরিয়ে এসে বলল, এখানে পিকনিক করতে এসেছো? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? পিকনিক করতেই আসে, কিন্তু তোমরা চলে যাচ্ছ কেন? পিকনিক করবে না? হ্যাঁ করব। আসলে আমরা বিমল কাকুকে খুঁজছিলাম। এখানে তো আমরা কিছু চিনি না জানি না, উনি যদি একটু পিকনিকের আয়োজন করে দিতেন তাই আর কি। আসলে উনি এখন এখানে নেই, আমি ওনার মেয়ে। তোমরা যদি বলো আমি সব ব্যবস্থা করে দিতে পারি। ও, তুমি বিমল কাকুর মেয়ে? তোমার নাম কি? আমার নাম মিনু। মিনু, তুমি আমাদের বাঁচালে। আমরা এখানে কিচ্ছু চিনি না, আর তার উপর বিমল কাকুর খোঁজও পাচ্ছিলাম না। হয়তো আমরা পিকনিক না করেই ফিরে যেতাম। ঠিক আছে ঠিক আছে, এখন আমি যখন আছি তখন তোমাদের কাউকে ফিরে যেতে হবে না। আমার সাথে তোমরা সবাই বাড়ির পেছনটায় চলো, আমি পিকনিকের সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। এরপর শিশির, আবির, পিন্টু ও বাবলু চারজনে মিলে বাড়ির পেছনে গিয়ে দেখে বাড়ির চারদিকটা জঙ্গলে ভরে গেলেও তার মাঝখানে একটি গাছের নিচে বেশ পরিষ্কার করা, মাটিতে একটি শতরঞ্চি পাতা বসার জন্য, খাবার জন্য, আর একটা জায়গা রান্না করার জন্য একটি উনুন বানানো। এই সমস্ত দেখে তারা চারজনেই খুব অবাক হয়ে গিয়ে চারদিকটা বেশ ভালো করে দেখছিল। এমন সময় মিনু চাল, মাংস, সবজি, মশলাপাতি, তেল সব নিয়ে এলো। এটা দেখে পিন্টু বলল, তুমি কি আগে থেকে জানতে আমরা পিকনিক করতে আসবো? মিনু পিন্টুর কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। আরে এখানে তো সারা শীতে সবাই বাইরে থেকে পিকনিক করতে আসে, তাই আমি বাড়ির পেছনটায় সারা শীতে পিকনিকের ব্যবস্থা করে রাখি। সে তো বুঝলাম, কিন্তু তুমি এত তাড়াতাড়ি এই চাল, মাংস, সবজি এই সমস্ত কিছুর ব্যবস্থা করলে কি করে? এই তো সামনের বাজার থেকে নিয়ে এসেছি, আমার বাড়ির থেকে 2 মিনিট লাগে। এখন আপনারা এসব বাদ দিন তো, কথায় কথায় অনেক বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি শুরু করুন পিকনিক, না হলে কিন্তু আপনাদের বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হবে। হ্যাঁ, ঠিক বলেছ মিনু, আর দেরি করে লাভ নেই। চলো রান্না শুরু করা যাক। সেই ভালো, মিনু আমাদের অনেক সাহায্য করে দিল, তার উপর তোরা মিনুকে জেরা করছিস। এবার চল তো কাজে নেমে পড়ি, কথা না বাড়িয়ে। এরপর মিনু ওখান থেকে চলে যায় আর চার বন্ধু মিলে রান্নার ব্যবস্থা শুরু করে দেয়। শিশির উনুন জ্বালিয়ে ভাত বসিয়ে দেয়, অন্যদিকে পিন্টু ও বাবলু বসে সবজিগুলো কাটছিল আর আবির মাংস ধুচ্ছিল। আবির লক্ষ্য করে যে সে যতবারই মাংস ধুচ্ছে ততবারই মাংসে রক্ত ভরে যাচ্ছে। এটা দেখে আবির চমকে ওঠে আর ডাক দেয়, এই তোরা সবাই এখানে আয়, কি অদ্ভুত কাণ্ড ঘটছে দেখ। সবাই আবিরের কথা শুনে আবিরের কাছে ছুটতে গেল দেখতে যে কি কাণ্ডটা হয়েছে। আবির সবাইকে দেখে বলল, এই দেখ, আমি যতবারই মাংস ধুচ্ছি ততবারই রক্তে ভরে যাচ্ছে। এরপর সবাই আবিরের কথা শুনে মাংসের পাত্রের দিকে তাকালো আর দেখলো মাংসে কোনো রক্ত নেই, বরং ভালো করে পরিষ্কার করা হয়েছে। এটা দেখে পিন্টু বলল, কিরে আবির, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? মাংস পরিষ্কার করে আমাদের ভুলভাল বলছিস, নাকি আমাদের দেখাচ্ছিস যে তুই কত ভালো মাংস ধুতে পারিস? এরপর আবির পিন্টুর কথা শুনে
মাংসের পাত্রের দিকে তাকালো, দেখলো সত্যি সত্যি মাংসে কোনো রক্ত নেই। বিশ্বাস কর, আমি মিথ্যে বলছি না। অনেক হয়েছে, এবার চল তো, রান্নাটা শুরু করতে হবে। বিকেল গড়িয়ে এসছে, সন্ধ্যের মধ্যে আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে। এরপর সবাই আবার নিজের নিজের কাজে লেগে পড়ল। পিন্টু মাংস রান্নায় লেগে পড়ল, আর ওদিকে শিশির ও বাবলু কুটনো করতে লাগলো। কিন্তু আবির কেমন চুপচাপ হয়ে পড়েছে। আবির অনেকক্ষণ ধরেই তার সঙ্গে ঘটে যাওয়া কথা নিয়ে ভাবতে থাকে। সন্ধে প্রায় নেমে এসেছে। এমন সময় পিন্টু মাংস রান্না করতে করতে লক্ষ্য করে কড়াই থেকে মাংস যেন কমে আসছে, এবং একটা সময়ের পর মাংস প্রায় শেষ। এটা দেখে পিন্টু চমকে ওঠে আর সবাইকে চিৎকার করে ডাকে। শিশির, বাবলু, আবির, তোরা সবাই এখানে আয়। দেখ, কড়াইতে মাংস নেই। পিন্টুর চিৎকার শুনে সবাই ছুটে যায় আর দেখে সত্যি সত্যি কড়াইতে মাংস নেই। এটা দেখে তারা প্রত্যেকে চমকে ওঠে। মাংস কিভাবে উধাও হয়ে গেল? আমি তখন তোদের বললাম মাংস বারবার রক্তে ভরে যাচ্ছে, তোরা বিশ্বাস করলি না। এরপর শিশির হঠাৎ ভাতের হাঁড়িটা খুলে দেখে ভাতগুলো সব লাল। এমন সময় বাবলু হঠাৎ গাছের দিকে তাকায় আর ভয় হাত দেখিয়ে চিৎকার করে বলে, ওই দেখ! এরপর বাবলুকে দেখে আর ওর চিৎকার শুনে সবাই গাছের দিকে তাকায়। দেখে গাছে মিনু ঝুলে আছে। তার কি বিকট রূপ! আর মিনু কেমন যেন অদ্ভুত ভাবে দুহাত দিয়ে মাংস খাচ্ছে। এটা দেখে সবাই ভয়ে কাঁপতে থাকে আর একে অপরকে বলে, পালা 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 পালা। সবাই ছোটাছুটি করে পালানোর জন্য। আর ওদিকে মিনু জোরে জোরে হাসতে থাকে। ছোটাছুটি করতে করতে যেই গেট থেকে বেরোনোর জন্য সবাই যখন গেটের সামনে চলে আসে, অমনি দেখে মিনু তার বিকট রূপ নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। এরপর সবাই মিনুকে দেখে ভয়ে যেই পেছনের দিকে পালাতে যাবে, অমনি মিনু তাদের সামনে চলে আসে। আর মিনু তার দুহাত দিয়ে পিন্টু ও বাবলুর গলাটা ধরে ক্রমশ ওপরের দিকে ওঠাতে থাকে। মিনুর হাত ক্রমশ লম্বা হতে থাকে আর বাবলু ও পিন্টুর ক্রমশ ওপরের দিকে উঠতে থাকে। এই দৃশ্য দেখে শিশির ও আবির ভয়ে জোরে জোরে চিৎকার করে ওঠে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? আমাদের বাঁচাও! এদিকে আবির ও শিশির অনেক করে ডাকাডাকি করছিল, আর ওদিকে বাবলু ও পিন্টুর প্রায় দম বন্ধ হয়ে আসছিল। এইভাবে অনেকক্ষণ চলার পর একটা সময় আবির ও শিশির কি করবে কিচ্ছুই বুঝতে পারছিল না। ওরা ওখান থেকে পালাতেও পারছিল না, আবার বাবলু ও পিন্টুকে বাঁচাতেও পারছিল না। এমন সময় একটা তান্ত্রিক ওখানে এসে কি সব মন্ত্র মনে মনে বলে আর মিনুর ক্ষমতা হারায়। আর পিন্টু ও বাবলুকে ছেড়ে দিয়ে তান্ত্রিকের দিকে এগিয়ে যায়। আর ওদিকে পিন্টু ও বাবলু ধপ করে মাটিতে পড়ে যায়। মিনু তান্ত্রিকের দিকে এগোতে এগোতে যেই তান্ত্রিকের সামনে চলে আসে, অমনি তান্ত্রিক ঘটি থেকে জল বের করে কি সব মন্ত্র বলে মিনুর দিকে ছুঁড়ে মারে। আর মিনু কোথায় যেন উধাও হয়ে যায়। এরপর তান্ত্রিক ঘটি থেকে কিছুটা জল নিয়ে বাবলু ও পিন্টুকে ছুঁড়ে দেওয়ায় পিন্টু ও বাবলু মাটি থেকে উঠে দাঁড়ায়। এরপর তান্ত্রিক শিশির, আবির, পিন্টু ও বাবলুকে বলে, তোরা এখানে কি করছিস? তোরা জানিস না যে এটা ভুতুরে জায়গা? আসলে আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম। এটা তো বিমল কাকুর বাড়ি। আমি এখানে ওনাকেই খুঁজতে এসেছিলাম। বহু বছর আগে উনি মারা গিয়েছে। সে কি? কিভাবে? বিমল এখানে তার মেয়ে মিনুকে নিয়ে থাকতো। বহু বছর আগে এমন এক শীতে
তোদেরই মতন কতগুলো ছেলে এখানে পিকনিক করতে আসে। পয়সার জন্য বিমল এখানে তাদের পিকনিক করতে দেয়, আর মিনু তাদের পিকনিকের আয়োজনে অনেক সাহায্য করে। কিন্তু ওই ছেলেগুলো মিনুর সরলতার সুযোগ নিয়ে মিনুর সঙ্গে অশ্লীল আচরণ করে। মিনু এটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল, আর বিমল মেয়ের শোকে দিনের পর দিন অসুস্থ হয়ে একটা সময় মারা যায়। আর তারপর থেকে এখানে কেউ আর আসতে পারে না, যেই আসে সেই মরে। কিন্তু আপনি কি করে জানলেন যে আমরা এখানে বিপদে পড়েছি? আমার বাড়ি ওই পাড়াটা, আমি ওখান থেকে তন্ত্র সাধনা করি। তোদের চিৎকার শুনে আমি এখানে ছুটে এসেছি। আর কথা বাড়াস না, তোরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যা। এই বাড়িটা আমি মন্ত্রপুত করে রেখেছিলাম, এখানে ঢুকে তোরা সব নষ্ট করে দিয়েছিস। আমাকে আবার মন্ত্রপুত করতে হবে, বেশি দেরি করলে হবে না। এরপর তান্ত্রিকের কথা শুনে শিশির, আবির, পিন্টু ও বাবলু এক এক করে ওই বাড়ি থেকে বেরিয়ে গেল। আর তান্ত্রিক ঘটি থেকে জল বের করে কিসব মন্ত্র মনে মনে বলে সারা বাড়িতে ছড়িয়ে দিয়ে বাড়ির গেট বন্ধ করে গেটের সামনে কিছুটা জল ছড়িয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। আর ওদিকে চার বন্ধু নিজের নিজের বাড়ি ফিরে যায়। আর কোনোদিন পিকনিক তো দূরের কথা, পিকনিকের নামও উচ্চারণ করে না।